হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর WBTA টেস্ট পেপারের 48 নাম্বার পেজের ইংরেজির কোশ্চেনটা আজকে আমরা ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। দেখো, প্রথমে কি আছে, সিন সেকশনে আছে। এটা তোমরা বুঝতেই পারছো কোথা থেকে দেওয়া হয়েছে। আওয়ার রানওয়ে কাইট, ঠিক আছে। তো এখানে প্যাসেজে কি বলছে আমি একটু বলে দিচ্ছি তোমাদের। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, when it is fine the harbor is blue and calm। দেখো, বলছে যে বিগ হাফ মুন, এখানে যে গ্রীষ্মকালটা এটা সবসময়ই সুন্দর, লাভলি। when it is fine the harbor is blue and calm with little wind and ripples। যখন এটা ভালো থাকে তখন এই যে বন্দরটা, হারবার মানে বন্দর, তো এটা ব্লু অ্যান্ড কাম, শান্ত থাকে, উইথ লিটল উইন্ড, হালকা হাওয়া, অ্যান্ড রিপলস। রিপলস বলতে, রিপলস বলতে বোঝায় হাওয়া দিলে যেমন জলটা ধীরে ধীরে ঢেউয়ের মতো যেমন চলে যায়, ঠিক সেরকমই আলতো করে যেমন ঢেউ ওঠে জলের মধ্যে, সেটাকে রিপলস বলছে। এভরি সামার উই হ্যাড সাম হবি, দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। বলছে প্রত্যেক গ্রীষ্মকালে আমাদের কিছু না কিছু হবি থাকে। শেষ সামার মানে শেষ গ্রীষ্মকালে যখন ডিক আর মিমি এসেছিল, মানে তার পূর্বে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস মানে ঘুড়ির জন্য আমরা উন্মাদ ছিলাম, পাগল ছিলাম। ক্রেজি বলতে উন্মাদও বোঝায়, পাগলও বোঝায়, তো এখানে উন্মাদটাই সঠিক ওয়ার্ড। আ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। মেইনল্যান্ডে মানে তোমরা গল্পটা পড়ে জেনেছো যে আইল্যান্ড এবং মেইনল্যান্ড এটি দুটি আলাদা জায়গা ছিল। বিগ হাফ মুন যেটা ছিল সেটা একটা আইল্যান্ড, তাই তো। এবার মেইনল্যান্ডে কি একটি ছেলে ক্লডকে শিখিয়েছিল কিভাবে তৈরি করতে হয় কি, কাইট মানে ঘড়ি। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। যখন আমরা আইল্যান্ডে ফিরে গেলাম তখন আমরা অনেকগুলো ঘড়ি বানিয়েছিলাম। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites। ক্লড কি করতো, সে আইল্যান্ডের অন্য পাশে আদার সাইডে গিয়ে কি করতো, সিগন্যাল দিত। কিরকম সিগন্যাল? শিপরেক্ট ম্যারিনার্স মানে কি, যে জাহাজগুলো ডুবে যায় তার যে নাবিকরা যেমন সিগন্যাল দেয়, যেরকম আহ্বান করে, যেরকম বলে আর কি, যেরকম বোঝায়, তো সেটাকে শিপরেক্ট ম্যারিনার্স বলছে। ম্যারিনার কথাটার মানে অ্যাকচুয়ালি হয় নাবিক, ঠিক আছে। যে জাহাজ ডুবি নাবিকের মতো তারা একে অপরকে সিগন্যাল করতো, কিসের সাহায্যে? উইথ কাইটস, ঘড়ির সাহায্যে। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটি ঘড়ি ছিল যেটা কিনা কাভার, ঢাকা ছিল, কি দিয়ে? উইথ লাভলি রেড পেপার, লাল রঙের কাগজ দিয়ে। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। চমকানো যে তারাগুলো হয় অভ্রর মতো, সেগুলো দিয়ে তারা কি করে ওর উপরে পেস্ট করেছিল, মানে ওই আঠা দিয়ে চেটানো যেটাকে বলা হয়। and had written our names full on it, Claude lit and Philippa lit, Big Half Moon Lighthouse। তো তার উপরে আর কি লেখা ছিল? Claude lit and Philippa lit, Big Half Moon Lighthouse। ওকে, এবার আমরা এর কোশ্চেনগুলো ডিসকাস করব। তো দেখো, প্রথম প্রশ্নটা এখানে কি বলেছে? হিয়ার বিগ হাফ মুন ইজ এ হাউস, আ শিপ, আ স্টেট অফ দ্য মুন, আ ল্যান্ডমাস। কি হবে? যারা যারা তোমরা নিশ্চয়ই পড়েছো আমি জানি, তো এটার উত্তর কি হবে? আ ল্যান্ডমাস সারাউন্ডেড বাই সি। কারেক্ট অপশন হবে অপশন নাম্বার 4। সেকেন্ড কোশ্চেনে কি বলেছে দেখো, ইন দ্য সামার রেফার টু দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়ার অকুপাইড উইথ। বলছে গ্রীষ্মকালে ন্যারেটর মানে লেখক যিনি বলছেন, তার এবং তার ভাই তাদেরকে অকুপাইড উইথ মানে তাদেরকে ঘিরে ছিল, তারা ঘেরা ছিল কি দ্বারা? রিপলস অন সি ওয়াটার, দ্য অপারেশন অফ দ্য লাইট হাউস, পাইরেট শিপ ওয়াচিং, মেকিং সামথিং টু প্লে উইথ। তো কিসের দ্বারা সেটা আমরা প্রথমেই জেনেছিলাম, এই যে উইথ লিটল উইন অ্যান্ড রিপলস। তাহলে অপশন নাম্বার 1 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন।
দেখো সি এর দাগে কি বলেছে, দ্য সামার ওয়েদার ইন দ্য হারবার ইজ আনবিয়ারেবল, ব্লাস্টারি, ড্যাম, প্লিজেন্ট। আনবিয়ারেবল কথাটার মানে কি? আনবিয়ারেবল কথাটার মানে হচ্ছে যেটা কিনা অসহ্যকর, তাই ছিল কি? ব্লাস্টারি, ব্লাস্টারি কথাটার মানে হচ্ছে তীব্র। ড্যাম্প, ড্যাম্প কথাটার মানে হচ্ছে স্যাঁতসেঁতে বা কুয়াশাচ্ছন্ন। আর 4 নম্বর আছে প্লিজেন্ট, প্লিজেন্ট মানে মনোরম। তাহলে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন, এভরি সামার দ্য চিলড্রেন হ্যাড, প্রত্যেক গ্রীষ্মকালে চিলড্রেনরা কি করতো? অ্যান অ্যাডভেঞ্চার ইনটু আ রিমোট লোকেশন, তারা কি কোনো অভিযান করতো কোনো দূরবর্তী স্থানে, নাকি হোম অ্যাসাইনমেন্টস, বাড়ির কাজ করতো, আর সামার ক্যাম্প, সামথিং প্রোডাক্টিভ টু স্পেন্ড উইথ। তাহলে আমরা ওখানে জেনেছিলাম কি, যে তাদের একটা হবি ছিল, তারা প্রত্যেক সামারে তাদের কিছু না কিছু হবি থাকতো। তাহলে এই হবি কথাটার মানে কি? মানে তাদের সময়টার জ্ঞান থাকতো, সময়ের কিছু এমন কিছু করতো যেটা কিনা তাদের ফলস্বরূপ কিছু না কিছু দিত, মানে সময়ের সঠিক ব্যবহার। তাহলে এখানে অপশন নাম্বার 4টাই হবে কারেক্ট অ্যান্সার, সামথিং প্রোডাক্টিভ টু স্পেন্ড উইথ। তারা এমন কিছু করতো যেটা কিনা মানে কারণ যেটা সময়ের জন্য ভালো, যেটা সময়ের ফলস্বরূপ কিছু না কিছু তারা ফল পাবে। তো হবি যেহেতু ছিল, তাহলে অপশন নাম্বার 4। নেক্সট, দ্য বিগ কাইট ওয়াজ ডেকোরেটেড উইথ, বড় যে কাইটটা ছিল সেটা কি দ্বারা সুসজ্জিত ছিল? মানে বড় যে ঘড়িটা ছিল সেটা কিসের দ্বারা সুসজ্জিত ছিল? নাইস পিকচার্স, নেমস অফ অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি রিটেন, শাইনি পেপার কাটিং, কালারফুল স্ট্রিংস। দেখো আমরা পড়েছিলাম সেখানে কি তারা নাম লিখেছিল, তাই না? নেমস অফ অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি রিটেন, তাহলে সেকেন্ড অপশনটাই হবে। কালারফুল স্ট্রিংস, স্ট্রিংস কথাটার মানে এখানে কি বলছে, যে বিভিন্ন রঙের এখানে দড়ি, এই ধরনের কিছু একটা ছিল, দড়ি বা তন্তু বলতে পারো। শাইনি পেপার কাটিং মানে চমৎকার বা চমকানো যে কাগজের টুকরোগুলো হয় সেগুলো বলতে চাইছি। তাহলে আমরা জানি যে ওখানে তাদের নাম লেখা ছিল, তাই না? তাহলে অপশন নাম্বার 2। এবার বিয়ের দাগে চলে আসছি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে আমাদেরকে ইনফরমেশন খুঁজে খুঁজে বের করতে হবে টেক্সট থেকে, সেখান থেকে এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো প্রথম প্রশ্নটা, ক্লড পিকড আপ দ্য আর্ট অফ মেকিং কাইটস ইন, বলছে ক্লড যে ঘড়ি বানানোর যে শিল্পটা সেটা কোথায় শিখেছিল? সেটা কোথায় নাই, সরি, ইন বলা আছে। তাহলে আমরা প্রথমে আমরা দেখব, দেখো এখানে এখানে a boy on the mainland showed Claude how to make them. Back on the island, we made plenty of kites. Claude would go around to the other side. তাহলে এখানে কি বলেছে? A boy on the mainland showed Claude how to make them. আর কোথায় না, every summer we had some hobby. The last summer before Dick and Mimi came, we are crazy about kites. A boy on the mainland showed Claude how to make them. তাহলে ক্লড কোথায় শিখেছিল? কার কাছে শিখেছিল? A boy. সেই বয়টা কোথাকার? মেইনল্যান্ডের। কিন্তু কবে? দ্য লাস্ট সামার। এখানে দেখো লেখা আছে দ্য লাস্ট সামার, মানে আগের যে গ্রীষ্মকালটা ছিল সেখানে, মানে সেই সময় ক্লড এটা শিখেছিল। তাহলে আমরা এটার অ্যান্সার কি করব? ইন দা লাস্ট সামার, তাই না? নেক্সট কোয়েশ্চেন, ক্লড অ্যান্ড ফিলিপা সিগন্যালড অ্যাট ইচ আদার পোজিং অ্যাজ, বলছে ক্লড এবং ফিলিপা তাদের একে অপরকে তারা সিগন্যাল করতো কিভাবে, কিসের ভান করে? আমরা জানি, পড়েছিলাম যে শিপরেক্ট মেরিনা, মানে জাহাজডুবি নাবিকেরা, জাহাজডুবি নাবিকেরা যেভাবে একে অপরকে, যেভাবে তারা সিগন্যাল দেয় ঠিক সেইভাবেই তারা একে অপরকে সিগন্যাল দিত। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? অ্যাজ শিপরেক্ট ম্যারিনার্স। This is the correct answer. Now, the next question. The kite makers had their names on. কাইট মেকার মানে যারা কাইট বানিয়েছিল তাদের নামগুলো কোথায় ছিল? আমরা জানি প্রশ্নে কোথায় ছিল? অন দ্য বিগ কাইট, বড় যে তারা কাইটটা বানিয়েছিল সেখানে।
ঠিক আছে, এবার সি এর দাগে কোশ্চেনে কি বলছে দেখো, হাউ ইজ দ্য হারবার ইন ফাইন ওয়েদার, হাউ ইজ দ্য ওয়েদার ইন ফাইন, সরি, হাউ ইজ দ্য হারবার ইন ফাইন ওয়েদার। বলছে যে হারবারটা, ওই বন্দরটা ফাইন ওয়েদার, হ্যাঁ এখানে দেখো কি লেখা আছে, when it is fine the harbor is blue and calm with little wind and ripples। যখন এটা ভালো ছিল তখন the harbor is blue and calm, মানে নীল এবং শান্ত, নীল এবং শান্ত উইথ লিটল উইন্ড, সামান্য হাওয়া, অ্যান্ড রিপলস, রিপলস মানে আগেই বললাম যে হাওয়া দিলে জলে যেরকম ঠিক ঢেউ খেলে যায় ওটাকে রিপলস বলে। তাহলে আমরা যদি এইটা লিখে দিই তাহলে এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখান থেকে এইটুকু, এই যে শুধু এইটুকুটা আমরা যদি লিখতে পারি তাহলেই হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। হাউ ইজ দ্য হারবার ইন ফাইন ওয়েদার, তাহলে আমরা কিভাবে লিখবো, ইন ফাইন ওয়েদার দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড ripples। Okay, in fine weather the harbor is blue and calm with little wind and ripples। চলো এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ওয়াজ দ্য কাইট মেড অফ, হোয়াট ওয়াজ দ্য কাইট মেড অফ মানে ওই যে ঘড়িটা, ওই ঘড়িটা কি দিয়ে তৈরি ছিল। তাহলে এখানে দেখো বলে দেওয়া আছে, এই লাইনটা দেখো, উই হ্যাড উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। তাহলে আমরা যদি লিখি এই লাভলি রেড পেপার বা রেড পেপার যদি লিখি এটাও হবে, আর তার সাথে তুমি যদি এটা অ্যাড করতে চাও উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, এটা লিখলেও হবে। তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা লিখবো, হুম, হোয়াট ওয়াজ দ্য কাইট মেড অফ, দ্য কাইট ওয়াজ মেড অফ, এটার অ্যান্সার দ্য কাইট ওয়াজ মেড অফ লাভলি রেড পেপার উইথ gold tinsel stars all over it।
ঠিক আছে, তাহলে সেকেন্ড প্রশ্নটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম, দ্য কাইট ওয়াজ মেড অফ লাভলি রেড পেপার উইথ গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। ঠিক আছে, তাহলে আমরা সিনের স্টোরিটা বললাম, এরপরে দেখো পোয়েম আছে। ঠিক আছে, এরপরে দেখো পোয়েম আছে। পোয়েমটা কোথা থেকে দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। এটা কোথা থেকে? এটা টেবিল থেকে দেওয়া হয়েছে, তাই না? তাহলে এখান থেকে আমরা প্রশ্নের অ্যান্সার গুলো আমরা এবার করব। ঠিক আছে, সবাই তোমরা পড়েছো, এখানে প্রশ্নগুলো আশা করি তোমরা সবাই করতে পারবে। দেখো, প্রথমে কি আছে? দ্য এক্সপ্রেশন লিটল প্রিগ ইজ অ্যান এক্সপ্রেশন অফ হোয়াট? লাভ, স্কর্ন, অ্যাডমাইরেশন অর টেন্ডারনেস? কোনটা হবে? লিটল প্রিগ, যে এখানে বলেছে লিটল প্রিগ, লিটল প্রিগ, এই যে এই অপশনটা, সরি, হুম, লিটল প্রিগ, এটা মানে কি বলতে চাইছে? এটা কিসের এক্সপ্রেশন দেওয়া হয়েছে? এটা লাভ, নাকি স্কর্ন, নাকি অ্যাডমিরেশন, নাকি টেন্ডারনেস? আচ্ছা, লাভ বলতে ভালোবাসার জন্য বলেছে। স্কর্ন মানে কি? স্কর্ন কথাটার মানে হচ্ছে অবজ্ঞা করা, অবহেলা করা। আর অ্যাডমাইরেশন মানে শ্রদ্ধা, টেন্ডারনেস মানে স্নেহ বা মমতা। তাহলে লিটল প্রিগ যখন বলেছিল, লিটল প্রিগ মানে কি বোঝাতে চেয়েছে? এখানে তাকে তো অবজ্ঞাই করা হয়েছিল, তাই না? স্কুইরেলকে তো এখানে অবজ্ঞাই করা হয়েছিল, তাহলে অপশন নাম্বার টু। নেক্সট কোয়েশ্চেন, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, হিয়ার প্রিটি মিন্স ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। এখানে প্রিটি কথাটার শব্দ মানেটা কি হবে? স্মল অ্যান্ড বিউটিফুল, নাইস অ্যান্ড ইউজফুল, বিউটিফুল বাট ইনঅ্যাক্সেসিবল, বিউটিফুল বাট আনইউজেবল। দেখো, স্মল অ্যান্ড বিউটিফুল মানে কি বলছে? ছোট এবং সুন্দর। নাইস অ্যান্ড ইউজফুল বলছে সুন্দর এবং ব্যবহারযোগ্য। 3 নম্বরে বলেছে বিউটিফুল বাট ইনঅ্যাক্সেসিবল, মানে সুন্দর কিন্তু যেখানে প্রবেশ করা যাবে না। ইনঅ্যাক্সেসিবল কথাটার মানে হচ্ছে যেখানে আমরা প্রবেশ করতে পারবো না, যেতে পারবো না। আর লাস্ট অপশন বলেছে বিউটিফুল বাট আনইউজেবল, সুন্দর কিন্তু যেটা আমরা ব্যবহারই করতে পারবো না। তাহলে অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার টু, নাইস অ্যান্ড ইউজফুল, তাই না? সুন্দর এবং যেটা কিনা ব্যবহারযোগ্য। নেক্সট, অপশন নাম্বার সি, সরি অপশন না, কোশ্চেন নাম্বার সি, অ্যাবাউট হিজ সাইজ দ্য স্কুইরেল ইজ, বলছে তার সাইজ অনুসারে, আকার অনুসারে স্কুইরেল কিরকম ছিল, কাঠবিড়ালি কিরকম? অ্যাপোলোজেটিক মানে ক্ষমা প্রার্থী ছিল, শাই, নাকি শাই কথাটার মানে কি? শাই কথাটার মানে হচ্ছে যেখানে লজ্জা পাওয়া, এটার কথা বলা হচ্ছে, নাকি আনঅ্যাপোলোজেটিক যেখানে সে ক্ষমা চায়নি, আরেকটা আছে ডিপ্রেসড, ডিপ্রেসড কথাটার মানে হচ্ছে হতাশ। তাহলে এখানে কোন অপশনটা হবে বলো? অ্যাবাউট হিজ সাইজ দ্য স্কুইরেল ইজ আনঅ্যাপোলোজেটিক, ক্ষমা প্রার্থী ছিল না, তাই না? নেক্সট, দ্য স্কুইরেল ক্লেইমস দ্যাট অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য মাউন্টেন হি হ্যাজ মোর কাম, ইউটিলিটি, এনার্জির মুভমেন্ট, অ্যান্ড অপশন নাম্বার ফোর, ইম্পর্টেন্স। এখানে বলেছে যে স্কুইরেল বলছে কি, মাউন্টেনের সাথে যখন পর্বতের সাথে তাকে কম্পেয়ার করা হচ্ছিল, হি হ্যাজ মোর, তার কি আছে, বেশি কি আছে? কাম কথাটার মানে কি? শান্ত। ইউটিলিটি কথাটার মানে কি? উপযোগী। এনার্জির মুভমেন্ট মানে চলাফেরা করার যে স্ফূর্তি, সেটা বলতে চাইছে, নাকি ইম্পর্টেন্স, প্রয়োজনীয়তা? তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে অপশন নাম্বার থ্রি, এনার্জি ইন মুভমেন্ট, মানে চলাফেরা করার যে স্ফূর্তি, সেটা নিয়ে বলা হচ্ছে, তাই না? এবার চলে এসো কোশ্চেন গুলোতে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, বিয়ের দাগে, হোয়াট মাস্ট বি কনসিডার্ড টুগেদার, হোয়াট মাস্ট বি কনসিডার্ড টুগেদার। তাহলে দেখো, এখানে আমরা পোয়েমের লাইনটাতেই পাবো কি দেওয়া আছে, কোন জিনিসগুলোকে একসাথে করতে বলেছে। দেখো, পোয়েমের লাইনে দেওয়া আছে, কি দেওয়া আছে? বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। ঠিক আছে, তাহলে কি বলেছে? অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার, তাই না? তাহলে এই দুটো লাইন যদি আমরা লিখতে পারি বাটটাকে ছাড়া, তাহলে আমাদের হয়ে যাবে অ্যান্সার। হোয়াট মাস্ট বি কনসিডার টুগেদার, তাহলে হোয়াটের জায়গায় শুধু আমরা ওই বাট দেবো না, লাইন থেকে আমরা কি লিখবো? অল শর্টস all sorts of
থিংস অ্যান্ড ওয়েদার must be taken together. All sorts of things and weather must be taken together. এটা প্রথম প্রশ্নের অ্যান্সারটা। সেকেন্ড প্রশ্নটা কি বলেছে? হোয়াট ডাজ দ্য মাউন্টেন বিয়ার অন ইটস ব্যাক? হোয়াট ডাজ দ্য মাউন্টেন বিয়ার অন ইটস ব্যাক? তাহলে এখানে দেখো বলছে যে মাউন্টেন, পর্বত তার পিঠে কি বহন করছে। দেখো এখানে এই যে বলে দিয়েছে, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। মানে এখানে স্কুইরেল বলছে যদি আমি ফরেস্ট, জঙ্গলকে যদি আমি পিঠে বহন না করতে পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো একটা নাট, একটা বাদামকে তুমি ভাঙতে পারবে না। তাহলে তার মানে এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে, ওই প্রশ্নের হিসাবে যদি আমি বলি, এখানে বলতে চাইছে যে পর্বত কি ক্যারি করছে, এখানে ফরেস্ট হবে অ্যান্সার, তাই না? তাহলে ডাজ দিয়ে প্রশ্ন করা আছে, মানে আমরা যখন লিখবো তখন আমরা এস যোগ করব ভার্বের সাথে। দ্য মাউন্টেন the mountain bears forests on its back. Okay, now the unseen section. হুম, দেখো এখানে যে আনসিনটা দেওয়া আছে, এই আনসিনটা একটা ডিসকাশনের উপরে। সেই ডিসকাশনটা কোথায় হচ্ছিল সেটা আমরা পড়লেই জানতে পারবো, তবু আমি বলে দিই। এটা একটা ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে একটা ডিসকাশন চলছিল, সেই ডিসকাশন থেকে একটা হাস্যকর ব্যাপার উঠে এসছে, তো সেটা নিয়ে এই আনসিনটা আছে, সেটা আমরা একটু পড়বো। কি বলছে দেখো, ডিফারেন্ট পিপল গো ক্রেজি ফর ভ্যারাইটি অফ থিংস। বলছে বিভিন্ন মানুষরা কি হয়, ক্রেজি কথাটার মানে কি, পাগল বলতে পারো, উন্মাদ বলতে পারো। তো বিভিন্ন জিনিসের জন্য তারা উন্মাদ হয়, তারা পাগল হয়। সাম আর ফর দ্য টাইম বিং, while some last the lifetime। বলছে কিছু কিছু এই ক্রেজিনেসের কথা বলছে, কিছু কিছু এই উন্মাদ যে হয় সেটা কিছু সময়ের জন্য হতে পারে, আবার কিছু কিছু উন্মাদ থাকে যেগুলো কিনা সারা জীবন ধরে চলতে পারে। সাম ক্রেজেস আর সিজনাল। সিজনাল কথাটার মানে কি? সিজনাল কথাটার মানে বলছে ঋতুভিত্তিক, বা যেটা স্বল্প সময়ের জন্য যেটা হয়, ঠিক আছে, সিজনাল। ঠিক আছে, সিজনাল কথাটার মানে হচ্ছে ঋতুভিত্তিক বা স্বল্প সময়ের জন্য যে যেটা থাকে সেইটার কথা বলছে। তো বলছে সাম ক্রেজেস আর সিজনাল, কিছু উন্মাদনা যেগুলো হয় মানুষের মধ্যে সেটা সিজনাল হয়। দে ফ্লেয়ার আপ। ফ্লেয়ার আপ কথাটার মানে, ফ্লেয়ার আপ কথাটার মানে বেড়ে ওঠা, জ্বলে ওঠা। দে ফ্লেয়ার আপ ইন কানেকশন উইথ সাম ইন থিং অ্যান্ড ডাই ওয়ে আফটার ইট ইজ ওভার। মানে বলছে কিছু বিশেষ জিনিসের সাথে তারা কানেক্ট হয়ে, মানে মিলিত হয়ে এটা কি হয়, বেড়ে ওঠে, অ্যান্ড ডাই অ্যাওয়ে আফটার ইট ইজ ওভার। এবং সেটা ধীরে ধীরে কি হয়, মানে এটা শেষ হয়ে যাওয়ার পর এটা যেন মিলিয়ে যায়। কি কিসের কথা বলা হচ্ছে? এই উন্মাদনার কথা বলা হচ্ছে, ক্রেজিনেসের কথা বলা হচ্ছে। বাট ডিউরিং দেয়ার স্পেল, কিন্তু ওই সময়টার মধ্যে দে বিকাম নাথিং শর্ট অফ এ মাস হিস্টেরিয়া। আচ্ছা, মাস হিস্টেরিয়া এই কথাটার মানে কি? মাস কথাটার মানে হচ্ছে গণ,
গণ উন্মাদনা। গণ উন্মাদনা মানে যেখানে প্রচুর মানুষ ইনভলভ হয়ে যায়, ঠিক আছে, প্রচুর মানুষ ইনভলভ হয়ে যায়, মাস হিস্টেরিয়া। এবার কি বলছে দেখো, সাম পিপল কট ইন দিস ভর্টেক্স। ভর্টেক্স মানে এই যে চক্রাকারে এই যে ঘটনাগুলো ঘটে, মানে এই ঘূর্ণাবর্ত বলতে পারো, ঠিক আছে। এর মধ্যে কি হয়, কিছু মানুষ পড়ে যায়, ধরা পড়ে যায় কিভাবে, হ্যাভ টু প্রিটেন্ড টু বি ইন দ্য রেস, মানে তারা ভান করে যে তারাও এই উন্মাদের মধ্যে একজন মেম্বার, তারাও যেন সামিল হয়েছে। অথচ এটা প্রিটেন্ড কথাটার মানে কি, মানে ভান করা, অথচ তারা জানেই না, তারা হয়তো তাদের ওই সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, কিন্তু তারা ভান করছে যে আমরাও জানি। এই প্রতিযোগিতার মধ্যে তারাও ধরা পড়ে যায়। ফর এক্সাম্পল, when the football World Cup is on, you cannot rub shoulders with the rest unless you have something to say about Messi, রোনাল্ডো or their likes। দেখো এই সেন্টেন্সটাতে কি বলছে, ফর এক্সাম্পল মানে উদাহরণের জন্য কি বলেছে, যে যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ, ফুটবলের যে বিশ্বকাপ যেটা যখন চলতে থাকে, ইউ ক্যানট রাব শোল্ডার্স, ইউ ক্যানট রাব শোল্ডার্স মানে হচ্ছে তুমি উইথ দ্য রেস্ট, মানে অন্যান্য মানুষের সাথে তুমি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে না যদি না তোমার কিছু বলার থাকে কাদেরকে নিয়ে, অ্যাবাউট মেসি, রোনাল্ডো অর দেয়ার লাইকস, মানে ওই ধরনের আরো প্লেয়ার সম্পর্কে। যারা ফুটবল খেলতে ভালোবাসো তারা হয়তো বুঝতে পারবে যে আরো যারা হয় যেমন নেইমার, এমবাপে, নতুন নতুন প্লেয়ার অনেকে উঠছে, তো তাদের সম্পর্কে যদি তোমার কিছু বলার না থাকে তাহলে তুমি অন্যান্য মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে না। ফেয়ার ইনাফ, তবু ঠিক আছে, বাট সামটাইমস ওভার ডুইং দ্য প্রিটেনশন ক্যান পুশ ইউ ইনটু এ টাইট কর্নার। বলছে দেখো এই সেন্টেন্সটাতে কি বলছে, বাট সামটাইমস ওভার ডুইং দ্য প্রিটেনশন ক্যান পুশ ইউ ইনটু এ টাইট কর্নার। এখানে টাইট কর্নার কথাটার মানে বলতে চাইছে যে অসুবিধায় পড়ে যাওয়া, এমন একটি খারাপ পরিস্থিতি, জটিল পরিস্থিতিতে তোমার পড়ে যাওয়া। কি বলছে, সামটাইমস ওভার ডুইং মানে যদি তুমি বেশি ভান করো, যদি তুমি বেশি ভান করো যে আমি সবকিছু জানি, তাহলে তুমি একটি খারাপ সিচুয়েশনে পড়ে যেতে পারো, ডিফিকাল্ট সিচুয়েশনে তুমি পড়তে পারো। টাইট কর্নার কথাটা মানে ওটাই বলতে চাইছে। এরপরে কি বলছে দেখো, এরপরে কি বলছে দেখো, ইট ওয়াজ 1986 দ্য মারাদোনা ওয়ার্ল্ড কাপ ইয়ার। 1986 সালের কথা এটা বলছে, মারাদোনা ওয়ার্ল্ড কাপ। যারা যারা ফুটবল প্রেমী তারা নিশ্চয়ই মারাদোনাকে চিনবে বা মারাদোনার নামটা নিশ্চয়ই শুনে থাকবে। একজন কিংবদন্তি খেলোয়াড় ছিলেন আর্জেন্টিনার, ঠিক আছে। ইট ওয়াজ 1986 দ্য মারাদোনা ওয়ার্ল্ড কাপ ইয়ার। মারাদোনার বিশ্বকাপের ওই বছরের কথা বলা হচ্ছে। দ্য ফাইনাল ওয়াজ অন আ ফেটফুল সানডে ইন মেক্সিকো টু বি প্লেড বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড জার্মানি। তো বলছে ফাইনাল খেলাটা এক রবিবারের কথা বলা হচ্ছে। সেটা কোথায় ঘটেছিল, কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ইন মেক্সিকো। আর কাদের মধ্যে, টু বি প্লেড বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড জার্মানি। Some thousands of miles away from the scene of action, I was in a local train from Howrah to get down at Ram Raja Tola। কি বলছে, some thousands of miles away মানে হাজারো হাজারো মাইল দূরে, from the scene of action মানে যেখানে এই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হচ্ছিল তার হাজারো হাজারো মাইল দূরে কোনো এক লোকাল ট্রেনে, যেটা কিনা কোথা থেকে কোথায় যাচ্ছিল, ফ্রম হাওড়া টু রাম রাজাতলা। এখানে ন্যারেটার আছে, তো এই লোকাল কম্পার্টমেন্টের মধ্যে যে ডিসকাশন যা ঘটছিল সেটা নিয়েই কথা বলা হচ্ছে। এরপর কি বলছে দেখো, নো ওয়ান্ডার কোয়াইট অ্যান অ্যানিমেটেড ডিসকাশন ওয়াজ অন অ্যাবাউট দ্য প্রবেবল আউটকাম অফ দ্য ম্যাচ। আচ্ছা, অ্যানিমেটেড ডিসকাশন কথাটার মানে কি বলতো, অ্যানিমেটেড ডিসকাশন এটার কথাটার মানে হচ্ছে যে একটি উত্তেজিত আলোচনা চলছিল, মানে প্রচন্ড উত্তেজিত হয়ে একটা আলোচনা চলছিল কি কি নিয়ে, ওয়াজ অন অ্যাবাউট দ্য প্রবেবল আউটকাম অফ দ্য ম্যাচ। প্রবেবল আউটকাম অফ দ্য ম্যাচ মানে সম্ভাব্য যে ফলাফল এই ম্যাচটার পরে হবে সেটা নিয়ে একটা ডিসকাশন চলছিল উত্তেজিতভাবে, ঠিক আছে। এরপরে কি বলছে, মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টস ওয়ার ইয়াংস্টার্স হু হ্যাড আই থট দ্য এন্টায়ার হিস্ট্রি অফ ওয়ার্ল্ড কাপ ফুটবল অন দেয়ার ফিঙ্গার টিপস। মানে কি বলছে, মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টস মানে এই যে ডিসকাশন, এই যে কথোপকথন চলছিল, আলোচনা চলছিল, তার বেশিরভাগ অংশগ্রহণকারীরা কারা ছিল, ওয়ার ইয়াংস্টার্স। ইয়াংস্টার কথা মানে কি, কম বয়সী, স্বল্প বয়সী যেগুলো হয়, এভারেজ এজ যেগুলো তুমি ধরো, টিনেজের পরে যেগুলোকে বয়স বলে, 19, 20, 22 এইগুলো। তো কি বলছে, মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টস ওয়ার ইয়াংস্টার্স হু হ্যাড আই থট দ্য এন্টায়ার হিস্ট্রি অফ ওয়ার্ল্ড কাপ ফুটবল অন দেয়ার ফিঙ্গার টিপস। মানে যাদেরকে দেখে তার কি মনে হয়েছিল, আই থট আমি ভেবেছিলাম, ন্যারেটর বলছে, দ্য এন্টায়ার হিস্ট্রি অফ ওয়ার্ল্ড কাপ ফুটবল অন দেয়ার ফিঙ্গার টিপস মানে ওয়ার্ল্ড কাপের ফুটবল বিশ্বকাপের যে এন্টায়ার হিস্ট্রি, সম্পূর্ণ ইতিহাসটা যেন তাদের আঙুলের ডোগাতে আছে, তাদের দেখে মনে হয়েছিল। মানে আহ, এটা এই ধরনের ডিসকাশন চলছিল, এত বেশি পরিমাণে ওয়ার্ল্ড কাপ নিয়ে বা ফুটবল নিয়ে যে কথাবার্তা, সেটা শোনার পরে ন্যারেটর এটা মনে হয়েছিল যে সম্পূর্ণ ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিটা যেন তাদের আঙুলের ডোগাতে আছে। আই ফেল্ট লাইক মেকিং মাই প্রেজেন্স ফেল্ট,
but shrank back to see their depth and passion for the game. তাহলে এই সেন্টেন্সটাতে কি বলছে, ন্যারেটর চাইছিল যে আমি আমার প্রেজেন্সটা, আমার উপস্থিতিটা আমি বোঝাই, কিন্তু সে কিনা শ্র্যাঙ্ক ব্যাক মানে পিছিয়ে আসা, ভয়ে পিছিয়ে আসা। কেন? টু সি দেয়ার ডেপথ অ্যান্ড প্যাশন ফর দ্য গেম, মানে তাদের এই যে ডেপথ, এই যে গভীরতা আর এই যে আবেগ এই খেলাটার প্রতি, প্যাশন অ্যান্ড ডেপথ এই যে ছিল এটা ইয়াংস্টারদের, সেটা দেখার মানে এত বেশি আবেগ এবং এত বেশি গভীরতা মানে গভীর জ্ঞান ছিল এই খেলাটা নিয়ে, তাই জন্য কি হলো, ন্যারেটর পিছিয়ে এলো যে না আমি এই ডিসকাশনের অংশ নেব না। বোঝা গেল? এরপরে লাস্ট একটি প্যারা আছে, এখানে কি বলছে দেখো, I spotted an elderly face taking a peek or two out of the newspaper spread upon his eyes by window. আচ্ছা এখানে দেখো পিক কথাটার মানে হচ্ছে কি বলতো, ওই লুকিয়ে লুকিয়ে দেখা, এটা কথাটার মানে হচ্ছে পিক কথার মানে লুকিয়ে লুকিয়ে দেখা। তো আই স্পটেড মানে আমি চিনতে পারলাম, আমি বুঝতে পারলাম, আমি দেখতে পারলাম, অ্যান এল্ডারলি ফেস মানে বয়স্ক কোনো মানুষের মুখ সে দেখতে পেলো, বুঝতে পেলো, টেকিং আ পিক অর টু আউট অফ দ্য নিউজ পেপার স্প্রেড আপন হিজ আইস বাই উইন্ডো, মানে এক বয়স্ক লোকের মুখ ন্যারেটর দেখতে পাচ্ছিলেন, সে কিনা নিউজ পেপার পড়তে পড়তে মানে চোখের সামনে যেরকম নিউজ পেপার থাকে, তো সেই নিউজ পেপার পড়তে পড়তে মাঝে মধ্যে উঁকি মারছিলেন। আর তিনি স্প্রেড আপন হিজ আইস বাই উইন্ডো মানে তিনি জানালার ধারে বসেছিলেন, বাই উইন্ডো। এবার দেখো ওই বয়স্ক মানুষটি কি বলেছে, ইটস রেইনিং, দ্য বল উইল স্কিড আ লট। স্কিড কথাটার মানে কি? স্কিড কথাটার মানে পিছলে যাওয়া, স্লিপ করা। কি বলছে যে এখন বৃষ্টি পড়ছে, বলটা অনেক বেশি পিছলে যাবে, স্লিপ করবে। হি কুইপড ইন হিজ উইজডম। আচ্ছা কুইপড মানে হচ্ছে একটা ছোট্ট মন্তব্য করা, যেটা কিনা বুদ্ধিদীপ্ত মন্তব্য বলতে পারো, আর উইজডম কথাটা মানে জ্ঞান বলতে পারো। তো সেই জ্ঞান থেকেই সে একটা মন্তব্য করলো, ছোট্ট মন্তব্য। দেয়ার ওয়াজ আ সাডেন পজ ইন দ্য কম্পার্টমেন্ট, আই লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড স ফেইন্ট ড্রিজল। ফেইন্ট ড্রিজল মানে এখানে বলতে চাইছে যে মৃদু যে বৃষ্টি একটা হয় না, সেটাকে বলা হয়। তো সাডেন পজ মানে হঠাৎ একটা পজ হলো, মানে সবাই চুপ হয়ে গেল, কোথায়? কম্পার্টমেন্টের, ট্রেনের কম্পার্টমেন্টের ভেতরে। আই লুকড আউট অফ দ্য উইন্ডো, আমি জানালার বাইরে দেখলাম, অ্যান্ড স আ ফেইন্ট ড্রিজল মানে একটা মৃদু একটা ঝিরিঝিরি বৃষ্টি একটা পড়ছিল জানলার বাইরে, ন্যারেটর দেখতে পেল। বিফোর আই কুড রিয়াক্ট মাই স্টেশন অ্যারাইভড, আমার কোনো প্রতিক্রিয়া করার আগেই মাই স্টেশন অ্যারাইভড মানে আমার স্টেশন চলে এলো, পৌঁছে গেলাম। আই কুড নট রিড দ্য ফেস বিহাইন্ড দ্য নিউজ পেপার, অল আই হার্ড ওয়াজ আ রোর অফ লাফটার বিহাইন্ড মি। বলছে আমি নিউজ পেপার মানে খবরের কাগজের পেছনের লোকটাকে, ওর মুখটাকে তো দেখতে পেলাম না। অল আই হার্ড আমি কি শুধু শুনতে পেলাম, ওয়াজ আ রোর অফ লাফটার বিহাইন্ড মি মানে আমার পেছনে এটি জোরে হাসি, রোর অফ লাফটার মানে জোরে হাসি, সেটা আমি শুনতে পাচ্ছিলাম, মানে অনেকে মিলে হাসছিল, সেটা আর কি বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো আনসিংটা। এবার কোশ্চেনগুলো করতে কোনো অসুবিধা হবে না, সবাই পারবে। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখি, এমসিকিউ টাইপ আছে প্রশ্নগুলো, আমরা একটু দেখি। হুম, দেখো প্রথম প্রশ্নটা বলেছে সিজনাল প্রেজেস। সিজনাল প্রেজেস প্রথমেই বলে দিলাম, সিজনাল কথাটার মানে কি বলেছিলাম, ঋতু ভিত্তিক মানে স্বল্প সময়ের যে ক্রেজ, যে উন্মাদ যেটা বলছে সেটা কি। লাস্ট লং মানে কি অনেক দিন ধরে চলে, আর শর্ট লিভড মানে ছোট সময়ের জন্য, ডু নট গো ওয়াইল্ড, আর নন ইনফেকশিয়াস। তাহলে এখানে কোন অপশনটা হবে, আর শর্ট লিভড, তাই না? অপশন নাম্বার বি, স্বল্প সময়ের জন্য। এবার নেক্সট কি বলছে দেখো, দ্য 1986 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ওয়াজ টু বি হেল্ড ইন আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, জার্মানি। তাহলে আমরা যখন আনসিনটা পড়ছিলাম আমরা বুঝতে পারছিলাম কোথায় বলো তো, এটা অপশন নাম্বার সি, মেক্সিকো, তাই না? মেক্সিকোতে হচ্ছিল। আচ্ছা তিনের দাগে কি বলেছে দেখো, হিয়ার দ্য ম্যান মেক্স আ ফুল অফ হিমসেলফ বাই। আচ্ছা ওই যে মানুষটার কথা বলা হচ্ছে, সে নিজেকেই বোকা বানাচ্ছিল, মানে হাসির পাত্র, তাই না? ট্রেনে যারা কম্পার্টমেন্টে ছিল তাদের কাছে তো হাসির পাত্র হয়ে উঠলো। তাহলে কিভাবে সে হাসির পাত্র হয়ে উঠলো? স্টেইং অ্যাওয়ে দ্য কনভারসেশন মানে ওই যে কথোপকথন চলছিল তার বাইরে থেকে, নাকি জয়নিং দ্য কনভারসেশন ওই কথোপকথন আলোচনার মধ্যে অংশগ্রহণ করে, বিং ক্রিটিক্যাল অফ সাম রিমার্কস ইন দ্য কনভারসেশন মানে ওই আলোচনার কোনো সমালোচনা করে, নাকি ইনিশিয়েটিং দ্য কনভারসেশন মানে ওই কনভারসেশনটা আলোচনাটা শুরু করার জন্য, কোনটা হবে? স্টেইং অ্যাওয়ে না, এটা তো হবে না। তাহলে জয়নিং দ্য কনভারসেশন মানে নিজেরা যারা কথা বলছিল, ইয়াংস্টার গুলো, তাদের যে কনভারসেশনে সে অংশগ্রহণ করলো, সে অংশগ্রহণ করে সে একটা রিমার্ক দিল ছোট্ট একটা,
তো তাই জন্য সে নিজেকে বোকা বানালো, মানে অন্যদের কাছে হাসির পাত্র হয়ে উঠলো, তাই না? এবার দেখো 4 নম্বর প্রশ্ন। দ্য ওল্ড ম্যানস ফেস ওয়াজ অলওয়েজ ভিজিবল, ওকেশনালি ভিজিবল, অলওয়েজ ইনভিজিবল, নাকি হেভিলি ভেইলড? এখানে অপশনগুলোর মানে কি বলছে? অলওয়েজ ভিজিবল কথাটার মানে কি সব সময় দেখা যাচ্ছিল, তাই কি ছিল? ওকেশনালি ভিজিবল এই কথাটার মানে কি মাঝে মাঝে দেখা যাচ্ছিল। আর অপশন নাম্বার সি বলছে অলওয়েজ ইনভিজিবল, মানে কোনো সময়ই তাকে দেখা যাচ্ছিল না। আর 4 নম্বরে আছে হেভিলি ভেইলড। ভেইলড মানে হচ্ছে ঢাকা, যেটাকে বলতে পারো। আর হেভিলি মানে পুরোপুরি ভাবে ঢাকা। আচ্ছা, আমরা যখন পড়লাম সেখানে আমরা কি জানলাম আনসিনটাতে? যে পেপারটা পড়ছিল ঠিকই, কিন্তু পেপার থেকে মাঝে মধ্যে উকি দিচ্ছিল, টেকিং আ পিক অর টু, এরকম কিছু একটা ছিল। তাহলে মাঝে মধ্যে দেখা যাচ্ছিল, উকি মারছিল, তাহলে অপশন নাম্বার বি ওকেশনালি ভিজিবল, মাঝে মধ্যে দেখা যাচ্ছিল। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। দ্য ম্যান মেড হিজ কমেন্ট অন দ্য বেসিস অফ, তার যে রিমার্কটা, তার যে কথাটা যেটা সে বললো, কমেন্টটা যেটা করেছিল, সেটা কিসের উপর ভিত্তি করে বলেছিল? আর লোকাল ওয়েদার কন্ডিশন, দ্য আনপ্রেডিক্টেবল গ্লোবাল ওয়েদার, নিউজ পেপার কাভারেজ, অন বিং টোল্ড বাই আ ফেলো প্যাসেঞ্জার। মানে লোকাল ওয়েদার মানে ওই লোকালে যে ওয়েদার, যে আবহাওয়াটা ছিল, তার যে কন্ডিশনটা, সেটা নিয়ে সে বলেছিল, নাকি দ্য আনপ্রেডিক্টেবল গ্লোবাল ওয়েদার মানে যেটাকে আমরা প্রেডিক্ট করতে পারি না, যেটা আশার বাইরে সেটা। আর গ্লোবাল ওয়েদার মানে কি বলতে চাইছি, যে বিশ্বের যে আবহাওয়া সেটা নিয়ে কিছু বলছিল, নাকি নিউজ পেপার কাভারেজ মানে ওই নিউজ পেপারে, খবরের কাগজে কোনো কাভারেজ বেরিয়েছিল, কোনো কথা বেরিয়েছিল, খবর বেরিয়েছিল, সেটার উপর ভিত্তি করে বলেছিল, নাকি অন বিং টোল্ড বাই আ ফেলো প্যাসেঞ্জার, মানে তাকে কি কেউ অন্য কোনো প্যাসেঞ্জার যাত্রী তাকে কি বলেছিল? না। তাহলে আমরা কি জানি? দ্য ম্যান মেড হিজ কমেন্ট অন দ্য বেসিস অফ এ লোকাল ওয়েদার কন্ডিশন, তাহলে এই অপশনটা হবে, তাই না? সে তো কি বললো যে এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, আর ন্যারেটর কি দেখলো? ন্যারেটর দেখলো যে জানালার বাইরে যে অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তাহলে সে এই কথাটা কিসে বলেছিল? আর লোকাল, বেসড অন আ লোকাল ওয়েদার কন্ডিশন, অপশন নাম্বার এ। আচ্ছা, লাস্ট প্রশ্ন। দ্য ওল্ড ম্যানস রিমার্ক ইভোকড সারপ্রাইজ, আর্গুমেন্টস, আ লাউড হিলারিয়াস নয়েজ, আ পোলাইট লাফটার। তাহলে ওই মানুষটা যে মন্তব্যটা করেছিল, রিমার্কটা যেটা দিয়েছিল, সেটা কিসের রূপ ধারণ করেছিল? সারপ্রাইজ মানে কি সবাই কি অবাক হয়ে গেছিল, নাকি আর্গুমেন্ট সবাই সেখানে তাদের যুক্তি তর্ক দিচ্ছিল, নাকি আর লাউড হিলারিয়াস নয়েজ, আর পোলাইট লাফটার? দেখো লাফটার যেটা ছিল, সরি আওয়াজ, ওখানে একটা হাসির ব্যাপার হয়েছিল, তো এটা লাউড ছিল, কিন্তু ছিল না, রোর ছিল। তার মানে এখানে এই অপশনটা হবে না, কেন বলো তো? এখানে নয়েজ দেওয়া আছে আর ওখানে ছিল লাফটার। তাহলে অপশন নাম্বার ডি হবে, আ পোলাইট লাফটার। ওখানে লাফটারের কথা বলা হয়েছিল, হাসির কথা বলা হয়েছিল, তাই না? তাহলে অপশন নাম্বার ডি। নেক্সট। এখানে ট্রু অর ফলস করতে হবে। ট্রু অর ফলস, বাট এখানে একটা সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। আগে আমরা ট্রু অর ফলস গুলো দেখি, তারপর আমরা সাপোর্টিং স্টেটমেন্ট একে একে দেবো। দেখো প্রথমটাতে কি বলেছে? দ্য রাইটার ডিড নট ডেয়ার পার্টিসিপেট ইন দ্য ডিসকাশন। রাইটার, যিনি লিখছিলেন, যিনি বলছেন, ডিড নট ডেয়ার মানে হচ্ছে ভয় পাচ্ছিলেন না পার্টিসিপেট, অংশগ্রহণ করতে এই ডিসকাশনে। এটা ট্রু অর ফলস হবে, সবাই আশা করি বলতে পারবে। আচ্ছা, ওইখানে আমরা জেনেছিলাম যে রাইটার নিজের প্রেজেন্সটা, নিজের যে উপস্থিতিটা, সেটা বোঝাতে চেয়েছিলেন, তাই না? কিন্তু তিনি পিছু হটে গেছিলেন, কেন? কারণ ইয়াংস্টার যারা এই ডিসকাশনটা করছিল, তাদের যে ইনডেপথ নলেজ অ্যাবাউট দ্য স্পোর্ট, সেটা দেখে তিনি পিছু হটে গিয়েছিলেন। তার মানে কি রাইটার চাইছিলেন নিজের উপস্থিতিটা বোঝানোর জন্য। তাহলে রাইটার ডিড নট ডেয়ার, ভয় কিন্তু পাননি রাইটার, তাহলে এটা কিন্তু ট্রু হবে। ভয় কিন্তু রাইটার পাননি, নিজের উপস্থিতি তিনি বোঝাতে চেয়েছিলেন। তাহলে এখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা কি দেবো? সাপোর্টিং স্টেটমেন্ট ওই লাইনটাই দেবো আমরা। এই যে এই লাইনটা দেখো, আই ফেল্ট লাইক I felt like making my presence felt, but shrank back to see their depth and passion for the game. তাই না? এইটা দেবো। তাহলে এইটা সাপোর্টিং স্টেটমেন্ট, প্রথম প্রশ্নটা, ফার্স্ট কোয়েশ্চেন।
এটা হয়ে যাবে ফার্স্ট কোয়েশ্চেনের সাপোর্টিং স্টেটমেন্ট, তাই না? আই ফেল লাইক মেকিং মাই প্রেজেন্স, আমি চাইছিলাম আমার উপস্থিতিটা বোঝানোর জন্য, বাট শ্র্যাঙ্ক ব্যাক, ভয়ে পিছু হটে গেছিলাম। কেন? টু সি দেয়ার ডেপথ অ্যান্ড প্যাশন ফর দ্য গেম। তাদের যে ডেপথ, তাদের যে নলেজ, গভীরতা এই খেলাটার প্রতি এবং আবেগ, সেটা দেখে রাইটার পিছু হটে গিয়েছিল। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন আমরা দেখব। হুম, নেক্সট কি বলছে দেখো, দ্য ডিসকাশন হেয়ার ওয়াজ রিলেটেড টু দ্য পসিবল রেজাল্ট অফ এ ম্যাচ। অফকোর্স ইট ইজ ট্রু। এখানে কি বলছে, ডিসকাশনটা মানে ডিসকাশনটা, দ্য ডিসকাশন হেয়ার ওয়াজ রিলেটেড, এখানের যে আলোচনাটা এটা কি নিয়ে চলছিল, একটা পসিবল রেজাল্ট, সম্ভাব্য একটা ফলাফল নিয়ে একটা ম্যাচে, তাই না? তাহলে এটাও তো ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কোনটা দেবো? সাপোর্টিং স্টেটমেন্ট সেকেন্ড কোশ্চেনের কোনটা দেবো আমরা? এই যে এখানে দেখো, এই যে নো ওয়ান্ডার কোয়াইট অ্যান অ্যানিমেটেড ডিসকাশন, তাহলে এই যে এখান থেকে নো ওয়ান্ডার কোয়াইট অ্যান অ্যানিমেটেড ডিসকাশন ওয়াজ অন অ্যাবাউট দ্য প্রবাবল আউটকাম অফ দ্য ম্যাচ, তাই না? এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে সেকেন্ড কোশ্চেনের সাপোর্টিং স্টেটমেন্ট। বোঝা যাচ্ছে তো? সেকেন্ড কোশ্চেন, নো ওয়ান্ডার কোয়াইট অ্যান অ্যানিমেটেড ডিসকাশন ওয়াজ অন অ্যাবাউট দ্য প্রবাবল আউটকাম অফ দ্য ম্যাচ। এবার 3 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 3 নম্বরে কি বলেছে, দ্য নিউজ পেপার ওয়াজ প্লেসড আন্ডার দ্য ওল্ড ম্যানস চিন। এটা তো তোমরা জানো, ফলস হবে। কোথায় ছিল? চোখের সামনে, তাই না? এখানে চিন দেওয়া আছে, চিন মানে কি, চিবুক, চোখের সামনে ছিল, তাহলে এটা হয়ে যাবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি দেবো? সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি দেব? এই যে এই লাইনটা, I spotted an elderly face taking a peek or two out of the newspaper. এই যে লাইনটা দেখো এখানে, spread upon his eyes by a window, এটা দিলেই হয়ে যাবে। চলো, তাহলে ট্রু আর ফলস হলো। এবার কি আছে দেখি, এবার কোশ্চেন অ্যান্সার আছে, কোশ্চেন আছে। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, হোয়াট ইমপ্রেসড দ্য ন্যারেটর অ্যাবাউট দ্য ইয়াংস্টার্স। ন্যারেটরকে কোন জিনিসটা ইমপ্রেস করেছিল এই ইয়াংস্টার, মানে যারা কম বয়সী, যারা ছিল, যারা এই ডিসকাশনটা করছিল, তাদের কোন জিনিসটা, কোন জিনিসটা ন্যারেটরকে ইমপ্রেস করেছিল? এটার অ্যান্সার তোমরা বুঝতেই পারছো কি হবে, তাদের ইনডেপথ নলেজ অ্যান্ড প্যাশন। তাহলে এই অ্যান্সারটা আমরা কি লিখবো? প্রথমের অ্যান্সারটা আমরা কি লিখবো? প্রথমের অ্যান্সারটা আমরা লিখবো, দ্য ন্যারেটর was impressed by the depth by the depth of knowledge and passion for football
World Cup of the youngsters. ঠিক আছে? The narrator was impressed by the depth of knowledge and passion for football World Cup, for the football World Cup of the youngsters, for the football World Cup of the youngsters. ঠিক আছে? প্রথম প্রশ্নের অ্যান্সারটা এটা হবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে কি বলেছে? হোয়াট ওয়াজ হ্যাপেনিং আউটসাইড দ্য ট্রেন? হোয়াট ওয়াজ হ্যাপেনিং আউটসাইড দ্য ট্রেন, মানে ট্রেনের বাইরে কি ঘটছিল? আমরা জানি ট্রেনের বাইরে কি হচ্ছিল। আ ফেইন্ট ড্রিজল ওয়াজ ফলিং আউটসাইড দ্য ট্রেন, তাই না? সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? আচ্ছা, এটা 1 নম্বর প্রশ্নটা। এবার আমি সেকেন্ডেরটা লিখব। তোমরা ভিডিওটা একটু পজ করে অ্যান্সারটা লিখে নেবে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল ট্রেনের বাইরে, তাই না? তাহলে ওই অ্যান্সারটা লিখলেই হবে। দুয়ের দাগের অ্যান্সারটা হবে আ ফেইন্ট drizzle, a faint drizzle was falling outside the train. ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নটা 3 নম্বর প্রশ্ন বলছে কি, ওয়্যার ওয়াজ দ্য এল্ডারলি পারসন সিটেড? ওই বয়স্ক যে লোকটা সে কোথায় বসেছে, তিনি কোথায় বসেছিলেন? তাহলে আমরা জানি তিনি জানলার ধারে বসেছিলেন, তাই না? তাহলে 2 নম্বর প্রশ্নটা তোমরা পজ করে তুলে নেবে। 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা the elderly person the elderly person was seated, কোথায় বসেছিলেন? জানালার ধারে। তাহলে seated by a window in the compartment of a local train. তাই না? জানলার ধারে বসছিল। নেক্সট, হোয়ার ডিড দ্য ন্যারেটর গেট ডাউন? ন্যারেটর কোথায় নেমে গিয়েছিল? ন্যারেটর কোথায় নেমে গিয়েছিল? হুম, দেখো, ইন আ লোকাল ট্রেন ফ্রম হাওড়া টু গেট ডাউন অ্যাট রামরাজাতলা। এখানে দেখো বলা আছে কি, আই ওয়াজ ইন আ লোকাল ট্রেন ফ্রম হাওড়া টু গেট ডাউন অ্যাট রামরাজাতলা। মানে ন্যারেটর কোথায় যাচ্ছিলেন? হাওড়া থেকে রামরাজাতলা,
তাহলে কোথায় নেমেছিলেন? রামরাজাতলাতে। তাহলে অ্যান্সার আমরা এটাই লিখবো, রামরাজাতলা, তাই না? দ্য ন্যারেটর আচ্ছা ডিড দিয়ে প্রশ্ন করেছে, মানে পাস্ট টেন্সে লিখতে হবে, তাহলে গেট ডাউনটা গট ডাউন হয়ে যাবে। দ্য ন্যারেটর গট ডাউন কোথায়? অ্যাট রামরাজাতলা। ঠিক আছে, এবার গ্রামারে চলে আসি। এবার গ্রামার সেকশনে প্রথমে কি আছে? উম, প্রথমে এখানে কারেক্ট অল্টারনেটিভ দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখো পাঁচু কি হবে এখানে? স্ট্যান্ড, স্টুড, নাকি স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ টিচার? প্রথম সেন্টেন্সটা দেখে আমরা অতটা ভালো করে বুঝতে পারলাম না, সেকেন্ড সেন্টেন্সটা একটু দেখি। হি ড্যাশ প্রোফাউসলি সোয়েটস, সোয়েট, ওয়াজ সোয়েটিং, কোনটা হবে? এখনো আমরা এই টেন্সটা ঠিকঠাক করে বুঝতে পারছি না। তাহলে পরের সেন্টেন্সটা দেখি। হি ফিয়ার্ড দ্যাট হি ড্যাশ, দেখো এখানে আমরা পেয়েছি ফিয়ার্ড শব্দটা, তাই না? এটা আছে কি ইডি যোগ করা আছে কার সাথে? ফিয়ারের সাথে। ফিয়ারটা প্রেজেন্ট টেন্সে থাকে, ফিয়ার মানে ভয় পাওয়া, আর ইডি যোগ করা আছে, তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে এবার আমরা এই ড্যাশটা যেটা আছে এটাকে আমরা পাস্ট টেন্সে করবো। তাহলে পাস্ট টেন্সে হলে কোনটা হবে? পাঁচু স্ট্যান্ড তো হবে না, স্টুড হবে, তাই না? স্ট্যান্ডিংও হবে না, তাহলে স্টুড হবে। পাঁচু স্টুড, এটা হবে ইন ফ্রন্ট অফ টিচার। এরপরে কি আছে? হি সোয়েটস হবে না সোয়েট হবে না ওয়াজ সোয়েটিং? তাহলে আমরা যেহেতু পাস্ট টেন্সে দেখছি তাহলে এটা ওয়াজ সোয়েটিং, এই অপশনটা হবে ওয়াজ সোয়েটিং। ওয়াজ সোয়েটিং। আর লাস্ট অপশনটা কি হবে? হি ফিয়ার্ড দ্যাট হি উইল ফেস, উড ফেস, তাহলে এটাই হবে উড ফেস, উড ফেস, এটা হবে। এখানে হবে এটা ওয়াজ সোয়েটিং, আর এটাতে হবে এটা স্টুড। এরপরে কি আছে? অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। প্রথমটা কি হবে? ড্যাশ বেস্ট বয় অফ দ্য ক্লাস। আচ্ছা বেস্ট মানে এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি যখন হয় আমরা জানি অলওয়েজ এখানে আমরা আগে দা দেবো। সুপারলেটিভ ডিগ্রি যখনই থাকে তখনই আমরা দা দিই। তাহলে দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস ওয়াজ মেড টু স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে দাঁড় করানো হলো কোথায়? অন দ্য বেঞ্চ, বেঞ্চের ওপরে। দ্যাট ভেরি সাইট শকড দ্য ক্লাস। আচ্ছা ওই কেন শকড কেন বলছে? বেস্ট বয়, তাই না? যে সবচেয়ে ভালো যে ছেলেটা তাকে কিনা দাঁড় করানো হচ্ছে বেঞ্চের উপরে। দ্য ভেরি সাইট শকড দ্য ক্লাস, এটাতে ইনটু সাইলেন্স হবে কেন? কারণ এটা চলতি নয়, তাই না? এটা চলতি নয় তো, মানে বেস্ট বয়কে কখনো বেঞ্চের ওপরে দাঁড় করায় নাকি? এটা মূলত যারা লাস্ট বেঞ্চের হয় তাদেরই বেশি আমরা দেখতে পাই স্কুলের মধ্যে।
তো দ্যাট ভেরি সাইড শক দ্য ক্লাস ইনটু সাইলেন্স, মানে সবাইকে অবাক করে দিয়েছিল এবং চুপচাপ করে দিয়েছিল আর কি, শকড ইনটু সাইলেন্স। ওকে, নাও এবার বিয়ের দাগে কি বলছে দেখো। আহ বিয়ের দাগে কি বলছে এখানে, কমল সেড টু সন্তোষ লেটস হ্যাভ আ পিকনিক চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। আচ্ছা এখানে ন্যারেশন চেঞ্জ আছে দেখো। তো এটা দেখো কি বলছে, লেটস হ্যাভ আ পিকনিক মানে সেড টু সন্তোষ মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে তাই না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি এভাবে থাকে মানে এখানে কি বলছি, কি বোঝাচ্ছে বলো তো, এখানে একটা সাজেশন বোঝাচ্ছে তাই না। কমল সেড টু সন্তোষ লেটস হ্যাভ আ পিকনিক মানে এখানে একটা সাজেশন বোঝাচ্ছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন সাজেশন বোঝায় তখন আমরা কি করব, এটাতে হবে কমল সাজেস্টেড, তাই না, সাজেশন, চলো আমরা পিকনিক করি, এটা একটা সাজেশন, একটা পরামর্শ দিচ্ছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, সেই টুটা উঠে যাবে, তমাল সাজেস্টেড, কাকে, সন্তোষকে সাজেস্টেড। দেখো পাস্ট টেন্সে করলাম কারণ এখানে সেইড বলা ছিল তাই না, রিপোর্টিং ভার্বটা কিসে ছিল, পাস্টে ছিল। তাহলে এখানেও আমরা পাস্টে করতে হবে, তমাল সাজেস্টেড সন্তোষ দ্যাট দে, দে হবে সাবজেক্টটা এখানে, দে হবে কারণ এখানে দুজনের কথা বলা হয়েছে, তমাল এন্ড সন্তোষ, দে শুড চলে আসবে তাই না, যেহেতু লেটস দেওয়া আছে আমরা এখানে শুড ব্যবহার করবো, আর শুডের পরে কি আসবে, শুডের পরে আসবে ভার্বটা, এখানে ভার্ব বলতে হ্যাভ আছে। কমল সাজেস্টেড সন্তোষ দ্যাট দে শুড হ্যাভ, এখানে লিখছি দে শুড হ্যাভ আ পিকনিক, ঠিক আছে। কমল সাজেস্টেড সন্তোষ দ্যাট দে শুড হ্যাভ আ পিকনিক, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এখানে সাজেশন করা হচ্ছে, আহ, তাই আমরা করলাম সাজেস্টেড, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই ন্যারেশন চেঞ্জ এগুলো তোমরা শিখেছো তাই না, ক্লাস 10 এর ন্যারেশন চেঞ্জ এগুলো তো আগে থেকেই তোমরা শিখেছো, বিভিন্ন ধরনের সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো দুয়ের দাগে, আ পেনাল্টি ওয়াজ গিভেন বাই দ্য রেফারি, এখানে কি করতে হবে, চেঞ্জ দ্য ভয়েস, ইজিলি করা যাবে, আ পেনাল্টি ওয়াজ গিভেন বাই দ্য রেফারি। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে আমরা কি জানি, প্রথমে আমরা কি করব, অবজেক্টটাকে আমাদেরকে সাবজেক্ট করতে হয়, তাহলে এখানে অবজেক্ট কি আছে, এটা আছে দ্য রেফারি, দ্য রেফারি এটা আছে অবজেক্ট, আর সাবজেক্ট কি আছে এখানে, পেনাল্টি, তাই না। তাহলে এটাকে আমাদেরকে ইন্টারচেঞ্জ করে নিতে হবে, এটাকে আমরা উল্টে দেবো। তাহলে আগে কি লিখবো আমরা, দ্য রেফারি আচ্ছা প্রথমে আমাদেরকে এখানে দেখো ওয়াজ গিভেন দেওয়া আছে মানে এটা তো প্যাসিভ ভয়েসে দেওয়া আছে তাই না, ওয়াজ গিভেন এটা ভার্বের থার্ড ফর্ম, তো গিভেনটা ভার্বের তো থার্ড ফর্ম, ফার্স্ট ফর্ম কি হয় গিভ, এটা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম কি হয় গেভ, প্যাসিভ ভয়েসে অলওয়েজ ভার্বের থার্ড ফর্মটা থাকে। তাহলে আমরা যখন এটাকে অ্যাক্টিভ ভয়েসে আনবো, এটা যেহেতু ওয়াজ দেওয়া আছে মানে পাস্টে দেওয়া আছে, আমরা সিম্পলি ভার্বের কি করব, সেকেন্ড ফর্মটা এখানে আমরা ইউজ করব, দ্য রেফারি গেভ, ওয়াজটা উঠে যাবে, শুধু আমরা সিম্পলি ভার্বের সেকেন্ড ফর্মটা ইউজ করবো, দ্য রেফারি গেভ। তাহলে এটা হয়ে গেল আমাদের, অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট, এখানে ভার্ব বসালাম, এবার আমরা করব সাবজেক্টটাকে অবজেক্ট করব, তাহলে গেভ আ পেনাল্টি, গেভ আ পেনাল্টি, ঠিক আছে, সোজা ভয়েস চেঞ্জ ছিল। নেক্সট, nobody hit as many sixes as Chris Gale, rewrite the sentence in superlative degree, superlative degree, ডিগ্রি চেঞ্জ করতে হবে, তার মানে আমাদেরকে এখানে এই যে এটা আছে মেনি, মেনিটাকে সুপারলেটিভ ডিগ্রিতে আনতে হবে, মেনিটা সুপারলেটিভ ডিগ্রি কি হয়ে যায়, মোস্ট হয় তাই না, মোস্ট হয়ে যায়। আর যখনই আমরা সুপারলেটিভ ডিগ্রিতে আসবো তখনই কি করব, তার আগে আমরা একটা দা দিয়ে দিই, দা মোস্ট করি তাই না। তাহলে এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে আনলে কি করব, ক্রিস গেইল
hits the most sixes. Chris Gayle hits the most sixes. ঠিক আছে, এবার দেখো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন রাইট। আচ্ছা, ফ্রেজাল ভার্ব দিয়ে করতে হবে। প্রথমটা কি আছে দেখো, বিদ্যাসাগর এস্টাবলিশড মেনি স্কুলস। এস্টাবলিশড এর কি হয় ফ্রেজাল ভার্ব? সেট আপ হবে, তাই না? এই তো সেট আপ হবে, এটা হয়ে যাবে 1 নম্বর। সেট আপটা হয়ে যাবে 1 নম্বরে, তাই না? প্রথমটা হয়ে যাবে সেট আপ। আচ্ছা, 2 নম্বরে আছে কি, সামার বিগিনস লেট ইন দ্য হিলস। তাহলে বিগিনস মানে এখানে কি হবে, সেট ইন। আচ্ছা, বিগিনস যেহেতু আছে এস যোগ করা আছে, লক্ষ্য করেছো? তাহলে সেটের সাথেও আমাদেরকে এস যোগ করতে হবে। তবে যদি পাস্টে ছিল, এখানে দেখো পাস্ট, সেট কিন্তু পাস্টেও সেটই থাকে, যেমন পুটটা পুটি থাকে সেরকম সেটটাও সেটই থাকে। তবে এখানে যেহেতু এস আছে, এসটা আমরা অ্যাড করতে পারি। তাহলে এটা হয়ে যাবে সেটস ইন, সেটস ইন। এটা হয়ে যাবে সেট আপ। আর শেষে কি আছে, হি সেভড সাম অফ হিজ মানি ফর দ্য ফাইনাল রাউন্ড অফ শপিং ডিউরিং দ্য ট্রিপ। সেভড, এটা কি হয়ে যায় তোমরা জানো, সেট বাই, তাই না? সেট বাই, সেটটা সেটই থাকবে, এর পাস্ট বলে কিছু হয় না, সেট সেটই থাকবে, সেট বাই। হয়ে গেছে। এবার লাস্ট লাস্ট ও আচ্ছা, এখানে given below are the meanings of 4 words which you will find in the passage in question number 3. মানে আনসিন থেকে তোমাকে কোশ্চেন খুঁজতে হবে, সরি কোশ্চেন না, ওয়ার্ড গুলো খুঁজতে হবে যার নিয়ারেস্ট মিনিং অথবা এই মিনিংটার সাথে সিনোনিমে আছে, সমার্থক শব্দ তুমি বলতে পারো। কি বলেছে প্রথমটা দেখো, স্টেট অফ আনকন্ট্রোলেবল প্যাশন, মানে এমন একটা কি বলবো সময়, এমন একটা সময় যেখানে কিনা আনকন্ট্রোলেবল প্যাশন, আবেগটার কোনো কন্ট্রোল নেই, যার মানে কোনো তোমার হাতে কিছু নেই, আবেগটা মানে এরকম আছে। তাহলে এখানে আমরা ছিল আনসিনে, আনসিনে ছিল আনকন্ট্রোলেবল প্যাশন, মানে এমন আবেগটা এতই পরিমাণে যেটা কিনা তোমার নাগালের বাইরে, যার তুমি আর কোনো আহ তাকে আর কন্ট্রোল করতে পারবে না। তাহলে এখানে ছিল ওয়ার্ডটা দেখো, হ্যাঁ এই যে এখানে দেখো হিস্টেরিয়া, এই শব্দটা হবে, হিস্টেরিয়া শব্দটা এখানে হবে, হিস্টেরিয়া। ঠিক আছে, মানে উন্মাদনা, এমন পর্যায়ের যে উন্মাদনা যেটা কিনা তুমি আর কন্ট্রোল করতে পারবে না, স্টেট অফ আনকন্ট্রোলেবল প্যাশন। ঠিক আছে, তাহলে আমরা করব হিস্টেরিয়া, এটা করব আমরা হিস্টেরিয়া। ঠিক আছে, নেক্সট এক্সচেঞ্জ অফ আইডিয়াস। এক্সচেঞ্জ অফ আইডিয়াসটা কি হবে, ওখানে ছিল, আচ্ছা আমি লিখে দিই আগে, তারপর আমি বলে দেবো। এক্সচেঞ্জ অফ আইডিয়াস ওখানে ছিল ডিসকাশন, এটা ডিসকাশন হবে। ঠিক আছে, ছিল না একটা অ্যানিমেটেড ডিসকাশন হচ্ছে ওখানে, দ্য প্রবাবল আউটকাম অফ দ্য ম্যাচ, একটা কথোপকথন চলছিল, আলোচনা চলছিল, সেটাই হবে। আচ্ছা নেক্সট এক্সাইটেড, এক্সাইটেড কথাটার মানে কি, উত্তেজনাপূর্ণ, তাই না? প্রচন্ড উত্তেজনাপূর্ণ। তাহলে ওখানে ছিল অ্যানিমেটেড ডিসকাশন, অ্যানিমেটেড শব্দটা হবে, অ্যানিমেটেড এই শব্দটা হবে। আর লাস্টে আছে মেড আ স্মল কমেন্ট, মানে ছোট্ট একটা কথা বলা হয়েছিল, ছোট্ট একটা তার বলা হয়েছিল। তো সেখানে ছিল ওই বয়স্ক লোকটা একটা কথা বলেছিল, ছোট্ট একটা কথা, তো সেটা বলেছিলাম কুইপড ছিল ওখানে, কুইপড। আমি ওয়ার্ডগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। হিস্টেরিয়া হলো ডিসকাশন, অ্যানিমেটেড আর কুইপড, ডিসকাশন, অ্যানিমেটেড, কুইপড। দেখো ডিসকাশন একটা ওয়ার্ড, এক্সচেঞ্জ অফ আইডিয়াস, ডিসকাশন হবে। আচ্ছা এক্সাইটেড বললাম, উত্তেজনাপূর্ণ, তাহলে এটা অ্যানিমেটেড হবে, অ্যানিমেটেড ডিসকাশন, উত্তেজনাপূর্ণ একটা আলোচনা চলছিল। আর লাস্ট একটা ছিল যে স্মল কমেন্ট, তাই না? তাহলে এটা কি ছিল, কুইপ্ট ছিল। এখানে কোথায় কুইপ্ট আছে,
এই যে হি কুইপড, ছোট্ট একটা রিমার্ক দেওয়াকে কুইপড বলা হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ রাইটিং, রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু মেক অরেঞ্জ জুস বেসড অন দ্য ফলোইং পয়েন্টস। এখানে অরেঞ্জ জুস কিভাবে বানানো হয় প্রিপারেশন, সেই হিসাবে তোমাদেরকে করতে হবে। তোমরা জানো প্রিপারেশন করতে, তো এখানে তোমরা লিঙ্কার গুলো অ্যাড করবে। দেখো, মেকিং অফ অরেঞ্জ জুস, অরেঞ্জেস ফ্রম মার্কেট, ওয়াশিং ইন ওয়াটার, শর্টিং, রিমুভিং ব্যাড ওয়ান্স, পিলিং, প্রেসিং জুস ইন এ কন্টেইনার, সুগার অ্যান্ড সল্ট সার্ভ। দেখো, এই ধরনের যখন প্যারাগ্রাফ দেওয়া থাকবে না, প্রিপারেশন মেকিং, তো এখানে তোমরা অলওয়েজ এই ফার্স্ট, সরি, তোমরা এই লিঙ্কার গুলো অ্যাড করবে ফার্স্ট, ঠিক আছে, দেন আফটার দ্যাট, এই লিঙ্কার গুলো তোমরা ইউজ করবে। লাস্টে তোমরা ফাইনালি দিতে পারো, ফাইনালি। ঠিক আছে, আর এই ধরনের যখন তোমরা প্যারাগ্রাফ লিখবে, তোমরা চেষ্টা করবে প্যাসিভ ভয়েসে লেখার। ঠিক আছে, প্যাসিভ ভয়েস মানে কি, ভার্বের থার্ড ফর্মটা তোমরা ব্যবহার করবে। যেমন এখানে যেমন এখানে বলা হয়েছে অরেঞ্জেস ফ্রম মার্কেট ওয়াশিং ইন ওয়াটার, এটাকে তোমরা যখন লিখবে কিরকম ভাবে লিখবে, প্রথমে তুমি কি করলে, মেকিং অফ অরেঞ্জ জুস, এটা তোমরা স্টার্টিং এ লিখলে যে টু মেক অরেঞ্জ জুস, ফার্স্ট ফার্স্ট অরেঞ্জেস, এইভাবে লিখবে, অরেঞ্জেস আর বট ফ্রম মার্কেট। তাহলে বুঝতে পারছো, এই দেখো, আর ব্রট, আর বট, তাই না, মার্কেট থেকে কেনা হয়েছে, তাহলে এখানটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্যাসিভ ভয়েসে। এবারে আমি তোমাদেরকে প্যারাগ্রাফটা দেখিয়ে দিচ্ছি, প্যারাগ্রাফটা এখানে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি এখান থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, টু মেক ফ্রেশ অরেঞ্জ জুস, সাম রাইপ অরেঞ্জেস আর ফার্স্ট বট, দেখেছো, আর ফার্স্ট, আর ফার্স্ট বট, দেখলেই বুঝতে পারবে তোমরা প্যাসিভ ভয়েসে লেখা আছে। তো এই ধরনের যদি প্রিপারেশন মেকিং দেয় তোমাদের, যদি কেক মেকিং দেয়, হ্যাঁ, পিকল মেকিং, এই ধরনের যদি কিছু থাকে, তোমরা চেষ্টা করো প্যাসিভ ভয়েসে লেখা। তারপর দেখো, দে আর দেন ওয়াশড, এই দেখো আর আছে, ওয়াশড আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, ইন ক্লিন ওয়াটার টু রিমুভ ডাস্ট এন্ড ডার্ট, আফটার দ্যাট, দেখো এই লিঙ্কার যেরকম বললাম, আফটার দ্যাট ব্যবহার করলে, দ্য অরেঞ্জেস আর শর্টেড, দেখেছো। তো এইরকমই আছে, এইরকমই সেন্টেন্স আছে, এই সেন্টেন্স ইউজ করে তোমরা লিখতে পারো। এই ধরনের এই পিকল মেকিং, কেক মেকিং, সোডা মেকিং, এই ধরনের যদি তোমাদের প্রিপারেশন দেয়, ঠিক আছে, তো তাহলে তোমরা এইভাবে লিখতে পারো। তো এটা তোমরা পজ করে তুলে নেবে, ভিডিওটা পজ করে তোমরা এটা তুলে নেবে। এখানে দেখো সেকেন্ড 8 নম্বরে যে রাইটিংটা দেওয়া আছে, রাইট আ লেটার টু ইউর পেন ফ্রেন্ড ইন নিউ দিল্লি অ্যাবাউট হাউ ইউ এনজয় ইউর বিগেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য ইয়ার। কি বলেছে, তুমি তোমার কাছের এক বন্ধুকে তুমি লেটারটা লিখছো, যেখানে নিউ দিল্লিতে থাকে, আর তাকে কি জানাচ্ছ, তুমি তোমার যে সবচেয়ে বড় যে উৎসব, সেটা তুমি কিভাবে পালন করো প্রত্যেক বছর, তাই না, বা এই বছর তুমি কিভাবে পালন করলে, এই ধরনের। তো পয়েন্টগুলো সবগুলো ইউজ করে তুমি লিখতে পারো। এখানে দেখো লিখে দিয়েছি, এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, দেখো, স্টার্ট করবে এইভাবে, ডিয়ার ফ্রেন্ডস নেম, তুমি তোমার বন্ধুর নাম দেবে, বন্ধু বান্ধবী যাই হোক না কেন, পাশে তোমার অ্যাড্রেস ডেট দিবে, আর এইভাবে তোমরা লেটারটার বডিটা তোমরা বানাতে পারো। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই এম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট হাউ আই এনজয় মাই বিগেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য ইয়ার, দুর্গা পূজা। আমি এই লেটারটি তোমাকে লিখছি, আমি কিভাবে আমার সবচেয়ে বড় উৎসবটা পালন করি, সেটা কিনা দুর্গাপূজা। ইট টেক্স প্লেস এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ অক্টোবর, যেটা কিনা প্রত্যেক বছরই অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়। বিফোর দ্য ফেস্টিভ্যাল উই ক্লিন অ্যান্ড ডেকোরেট আওয়ার হাউস, প্রিপেয়ার সুইটস অ্যান্ড বাই নিউ ক্লোথস। বলছে কি, যে ওখানে একটা তোমাদের ইয়ে দেওয়া ছিল, পয়েন্ট দেওয়া ছিল যে তুমি কিভাবে প্রিপেয়ার হও, তাই না। তো এখানে কি বলেছে, বিফোর দ্য ফেস্টিভ্যাল, উৎসব শুরু হওয়ার আগে কি করি, উই ক্লিন অ্যান্ড ডেকোরেট আওয়ার হাউস, আমরা
পরিষ্কার করি এবং সাজাই আমাদের বাড়িঘরকে। প্রিপেয়ার সুইটস, আমরা মিষ্টি তৈরি করি, অ্যান্ড বাই নিউ ক্লোথস, নতুন নতুন জামা কাপড় কিনি। আই এনজয় ভিজিটিং বিউটিফুলি ডেকোরেটেড প্যান্ডালস, ওয়াচিং কালচারাল প্রোগ্রামস অ্যান্ড টেস্টিং ডিলিশিয়াস ফুড। কি আমি ভিজিট করতে পছন্দ করি, যেতে পছন্দ করি কোথায়? বিউটিফুলি ডেকোরেটেড প্যান্ডেলস, যে প্যান্ডেলগুলো হয় দুর্গাপুজোর প্যান্ডেল, এত সুন্দর সুসজ্জিত যে সাজানো প্যান্ডেলগুলো, সেগুলোই আমি যেতে পছন্দ করি। ওয়াচিং কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয় সেগুলো আমি দেখতে পছন্দ করি। অ্যান্ড টেস্টিং ডিলিশিয়াস ফুড, আর পুজো মানে তো খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে, যাই হোক। তো টেস্টিং ডিলিশিয়াস ফুড, আমি খুব সুস্বাদু খাবার খেতেও পছন্দ করি। মানে এইভাবে এনজয় করি আর কি বলছে। দ্য বেস্ট পার্ট ইজ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ডিউরিং দ্য ফেস্টিভ্যাল। বেস্ট পার্ট, সবচেয়ে ভালো যে সময়টা, সেটা কোনটা? স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, মানে আমি আমার পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে যে সময়টা কাটাই, সেটাই হচ্ছে বেস্ট টাইম, ঠিক আছে, সবচেয়ে ভালো সময়। আই উইল বি ভেরি হ্যাপি ইফ ইউ ভিজিট মি নেক্সট ইয়ার অ্যান্ড সেলিব্রেট দিস ওয়ান্ডারফুল ফেস্টিভ্যাল উইথ আস। আই এম শিওর ইউ উইল এনজয় ইট ভেরি মাচ। কি বলছে যে আমি খুবই খুশি হব যদি তুমি আমার কাছে এসো, আমাকে ভিজিট করো পরের বছর, এবং এই ওয়ান্ডারফুল, এই সুন্দর যে ফেস্টিভ্যাল, এই উৎসবটা আমাদের সাথে যদি তুমি সেলিব্রেট করো, কাটাও। আই এম শিওর ইউ উইল এনজয় ইট ভেরি মাচ, তুমিও এটা খুবই এনজয় করবে। এবারে ওই পাশে তোমার নাম লিখবে, ইয়োর্স লাভিংলি ইয়োর নেম, এখানে তোমার বন্ধুর অ্যাড্রেস দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে একটা নোটিশ আছে। Suppose you are the school captain of your school, write a notice informing the students about a farewell to be given to a teacher going on retirement. মানে বলছে যে তোমাদের স্কুলেরই এক টিচারের কথা বলা হচ্ছে, যিনি কিনা রিটায়ারমেন্ট, অবসর, তিনি অবসর যাপন করবেন। তো সেই সম্বন্ধে একটা নোটিশ, তুমি স্কুল ক্যাপ্টেন হিসেবে একটা নোটিশ তুমি লিখবে। তো নোটিশ লেখার প্যাটার্নটা তোমরা জানো। প্রথমে নিজেদের স্কুলের নামটা দেবে, আমি XYZ স্কুল দিয়ে করেছি। তারপর তোমরা নোটিশ লিখবে, ওপাশে ডেট দিবে, এই পাশে নাম্বার দেবে, নোটিশ নাম্বার যদি কোনো থাকে আর কি। ধরো আজকের দিনে তুমি যে ডেটে নোটিশটা তুমি লিখছো, সেটা যদি 2 নম্বর নোটিশ হয় কি 3 নম্বর নোটিশ হয়, তো নম্বরটা তুমি দিলে, আর ওখানে তুমি ডেটটা দেবে। আচ্ছা, কি বিষয়ে লিখছো ওটাও তুমি দিলে, ফেয়ারওয়েল ফাংশন। তো এখানে দেখো নোটিশটা কিরকম আমি লিখেছি, অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আ ফেয়ারওয়েল ফাংশন উইল বি অর্গানাইজড ফর আওয়ার বিলাভড টিচার মিস্টার রাজেশ শর্মা। তোমরা যে কোনো নাম অ্যাড করতে পারো, হু ইজ গোয়িং অন রিটায়ারমেন্ট। তো ওটাই লিখেছি যে সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে একটা ফেয়ারওয়েল ফাংশন, মানে ওই অবসর নেওয়ার সময়, মানে অবসর যিনি নিচ্ছেন তার জন্য একটা ফাংশন আমরা, উম, অনুষ্ঠান একটা আমরা অর্গানাইজ করেছি। কার জন্য? বিলাভ টিচার, আমাদের অতি প্রিয় যিনি মাস্টার মশাই আছেন রাজেশ শর্মা, তার জন্য। দ্য ফাংশন উইল বি হেল্ড অন 30th নভেম্বর, যেটা ডেট অ্যান্ড টাইম যেটা তোমাদের এতে দেওয়া আছে, পয়েন্টে দেওয়া আছে, তোমরা এই পয়েন্টে ইউজ করে করতে পারো। এই যে ডেট অফ দ্য ফাংশন, প্লেস অ্যান্ড টাইম। তো ডেটটা তুমি দেবে, কোথায় হবে সেটা তুমি দিতে পারো। আহ, যেমন এখানে ইন দ্য স্কুল অডিটোরিয়াম আমি দিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো জায়গায় দিতে পারো। অল দ্য স্টুডেন্টস আর ইনভাইটেড টু পার্টিসিপেট, সমস্ত ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে পার্টিসিপেট করার জন্য, অংশগ্রহণ করার জন্য। অ্যান্ড কন্ট্রিবিউট ₹50 পার হেড ফর দ্য অ্যারেঞ্জমেন্টস, সমস্ত যে আমরা অ্যারেঞ্জ করব, সমস্ত যে উম, সমস্ত কিছুর জন্য আর কি, আমাদের যে খরচটা হবে তার জন্য আমরা 50 টাকা করে প্রত্যেকের জন্য আমরা বলেছি আর কি। তো এখানেও ওটা পয়েন্টে দেওয়া আছে যে পার হেড তোমাদেরকে কিছু একটা লিখতে হবে। ফর ফার্দার ইনফরমেশন স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য স্কুল ক্যাপ্টেন। এবার স্কুল ক্যাপ্টেন যেহেতু তুমি লিখছো, তোমার নামটা তুমি দেবে, আর এখানে কাউন্টার সাইন থাকবে হেডমাস্টারের, ঠিক আছে। আর এই প্যারাগ্রাফটা তো বলার কি আছে, টু মেক ফ্রেশ অরেঞ্জ জুস, এই ধরনের তোমরা অনেক লিখেছো। পয়েন্টগুলো ইউজ করে করে সিম্পল লাইনে প্যাসিভ ভয়েস ইউজ করে লেখা আছে। তোমরা এই ধরনের প্যারাগ্রাফ হলে প্যাসিভ ভয়েসে লিখবে, এটাই ভালো, ঠিক আছে।